দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়। আপনাদের সাথে আছে আমি ফখরুল আলম কাঞ্চন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি আমরা পেয়েছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে স্টেট ডিপার্টমেন্টে গত স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে প্রায় প্রতিনিয়তই স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে তিনি বক্তব্য রেখেছেন, প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের মাধ্যমে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের সেই সময়কার পরিস্থিতি, জাতিসংঘের জাতিসংঘেও। তো আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অতি প্রিয় জনাব মুশফিকুল ফজল আনসারীকে। আনসারী ভাই, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ কাঞ্চন ভাই। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকজন অতি পরিচিত মুখ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। স্বাগত ইলিয়াস, আপনাকেও। আপনাকে ধন্যবাদ। মুশফিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের অনেকেরই কৌতূহল আছে যে আপনি ঠিক এই স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আমরা দেখতাম আপনি প্রশ্ন করছেন, বাংলাদেশের সেই সময়কার পরিস্থিতি তুলে ধরছেন। ঠিক এই মাধ্যমটাকে আপনি কিভাবে পছন্দ করলেন এবং এর দ্বারা যে রিয়েল চিত্রটা তুলে আনা যায়, বিশেষ করে যখন কোথাও সত্যিকারের চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম না গণমাধ্যমে বিশেষ করে, তখন আপনি শুধু পুরো পৃথিবীকে জানিয়েছেন। এই ধারণাটা, এই জিনিসটা কোত্থেকে আসলো আপনার মনে? ধন্যবাদ আপনাকে, এনটিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এবং দীর্ঘদিন পর, প্রায় আমি বলবো, আমি জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্ট কভার করছি 2015 সালের জানুয়ারির 25 জানুয়ারি থেকে। তো এবং এরপর থেকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে সরকার প্রবর্তিত হয়েছে, এরপরে যে টেলিভিশন চ্যানেলগুলো যে এটিকে গ্রাহ্য করছে, এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ এক সময় আমি এই টেলিভিশন চ্যানেলগুলোতে নিষিদ্ধ ছিলাম। আমার নিউজ দেখানো হতো, বাট আমাকে অফ করে দেয়া হতো, আমার ছবি যাতে না আসে, ইনক্লুডিং এনটিভি। এবং তবে এটা অবশ্য ঠিক যে প্রশ্নকর্তার কে প্রশ্ন করছেন সেটি বড় কথা নয়, উত্তরটা কি জবাব আসছে, এটা ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটগুলো তাই করে, সেটা দোষের কিছু না। কিন্তু বাই ডিসিশন একজনকে অপছন্দ করে সেটা অবশ্য আমার বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলো তাই করেছে। তো সেটা, এবং অনেকে চাপের কারণে করেছে, আমি বুঝতে পারি সেটা। তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার তাতে কোনো আক্ষেপ নেই, এবং আমি মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি, এবং আমি মনে করি যে কেউ আমার বিরুদ্ধে বলতে পারে, আর যে কেউ আমার সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলতেই পারে, এবং এই স্বাধীনতার জন্যই আমরা লড়াই করছি, সংগ্রাম করছি। তো যাই হোক, আপনি যেটা বললেন খুব সংক্ষেপে, যে হ্যাঁ, স্টেট ডিপার্টমেন্টে, জাতিসংঘে, এবং শুধু বাংলাদেশ না, আপনি দেখবেন সব দেশেরই এখানে যে সমস্ত বিশেষ করে ভালনারেবল কান্ট্রি, যেখানে ডেমোক্রেসি হুমকির মুখে, যেখানে মানবাধিকার হুমকির মুখে, তারা সকলেই কিন্তু আপনি দেখবেন স্টেট ডিপার্টমেন্টের অর্ধেকেরও বেশি সময় থাকে প্যালেস্টাইনের ইস্যু নিয়ে, ফিলিস্তিন নিয়ে, এবং কিভাবে প্রশ্নবাণে জর্জরিত হয় মুখপাত্রকে। এবং এখানে কেউ মুখপাত্রের মেজাজ বুঝে কেউ প্রশ্ন করে না, বরং মুখপাত্র সবসময় তটস্থ থাকে, এই বুঝি প্রশ্নের তীর ছোড়া। ম্যাথিউ মিলারকে আমরা দেখতাম যে অতি পরিচিত হয়ে গেছে মনে হয়। জি, আমি মিলারকে বলছিলাম তুমি বাংলাদেশে একটা হাউস হোল্ড নেম হয়ে গিয়েছো। যদিও এটাও ঠিক যে ম্যাথিউ মিলার একজন মুখপাত্র, কিন্তু আপনি জানেন যে সে কোনো পলিসি নির্ধারণে নাই, তার সামনে সব হোল ওয়ার্ল্ড থাকে। তো সে তখন তাকে যে নোট দেয়া হয়, তখন সেই নোটের উপরে, যেমন অনেকে বলেন যে একই উত্তর তো সে বারবার দিচ্ছে, অনেকে বলতেন, কিন্তু এর বাইরে যাওয়ার তার সুযোগ নেই, কারণ তার পলিসি যেভাবে তাকে গাইড করছে সে সেভাবে বলছে, কারণ সে নীতি নির্ধারক নয়।
তবে যেটি সুবিধা হয়েছে এটি পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে হয়, যেমন আমি এবং আমার সৌভাগ্য আমি শ্রীলঙ্কায়ও কিন্তু মোটামুটি জনপ্রিয়, কারণ তাদেরও কেউ নাই বলার জন্য, বিশেষ করে রাজাপাকসে সরকার যখন পাল্টালো, এবং রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে, নেপালে। তো আমাদের কথা হলো যে বিভিন্ন দেশের যেখানে ভালনারেবিলিটি আছে, মানে যেখানে সমস্যা আছে, সেই সমস্যাগুলো তুলে ধরা হচ্ছে। আর আমরা মানি বা না মানি, যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার, তারা সমগ্র ওয়ার্ল্ডকে তারা লিড করছে, সেটা নিয়ে সমালোচনা আছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু এটা তো সত্য যে এই গ্লোবালি যুক্তরাষ্ট্র এই জিনিসগুলোকে অ্যাড্রেস করছে। আর জাতিসংঘ তো একটা কমন প্ল্যাটফর্ম। তো আমার শুরু হয়েছিল মূলত জাতিসংঘের ইউএন দিয়ে, এবং তখন আমি কিন্তু জাতিসংঘের একটা প্রোগ্রামে গিয়েছিলাম প্রথমবার, এবং আমি তখন এনটিভিতে একটা প্রোগ্রাম হোস্ট করছিলাম আপনাদের এই নেটওয়ার্কে, হ্যালো এক্সিলেন্সি নামে, এবং একটা অনুষ্ঠান সেখানে রেকর্ডও করেছিলাম। দুর্ভাগ্যক্রমে সেটা চালাতে পারি না এখানে। তো এবং তখন নিসা দেসাই বিসওয়াল ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তারও একটা মানে ইন্টারভিউ রেকর্ড করার জন্য যখন শিডিউল করলাম, তখন আমি জানতে পারলাম যে না, আমার আর প্রোগ্রাম চলবে না। তো যাই হোক, সেটি অন্য আলোচনা, আমি সেখানে এটার অবতারণা ঘটাতে চাই না। তো যেটা হলো যে হ্যাঁ, এটি প্রশ্ন করলে যেটা হয়, জবাবের জন্য তখন মেশিনারিজগুলো ওয়ার্ক শুরু করে। তাই তো যে বাংলাদেশে তাহলে কি ঘটছে, তখন ন্যাশনাল সিকিউরিটি, ইউএসের কথা বলছি, তারা নড়াচড়া শুরু করে, স্টেট ডিপার্টমেন্ট নড়াচড়া শুরু করে। আমার প্রশ্নের কারণে কি ইম্প্যাক্ট হয়েছে সেটা আবার খুব সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের ঢাকায় দায়িত্ব পালন করে যাওয়া ডিসিএম জন ডেনেলুইচ। আমি সেটা নিশ্চয়ই দেখেছেন, আমি সেখানে বর্ণনা করতে চাই না, যে এটা একটা ইম্প্যাক্টফুল, কীভাবে ডিপ্লোম্যাটদেরকে এঙ্গেজ করে যে এই সমস্ত জিনিসগুলো তোলার ক্ষেত্রে। তো এটা আমি মনে করেছি যে বাংলাদেশের, আমার তো আর কিছু করার সক্ষমতা নেই, আমি বাংলাদেশে নাই, দ্বিতীয়ত আমি একটা সুবিধাজনক স্থানে আছি। তো এই জায়গায় থেকে আমার অ্যাক্সেস আছে, আমি এটা কেন করবো না। আমি শুধু মাত্র মাঝখানে 2 বছর আমি শুধু ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছি। ওয়ার্ল্ড ব্যাংকে যখন আমি কনসালটেন্ট ছিলাম, তখনও কিন্তু আমি এটা ছেড়ে দিইনি। তো আমি কিন্তু সেই সাংবাদিকতাটাকেই আমি মানে চালু রেখেছি। আমার মনে হয় যে একটু ইলিয়াস খানের কাছ থেকে আছে, খান আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে প্রশ্ন, এই যে উত্তর, এই যে ইম্প্যাক্ট, বাংলাদেশেও মুশফিক অনেক জনপ্রিয়, পাশাপাশি স্বৈর শাসকের চোখে ছিলেন একদম ঠিক বিপরীত চক্ষুশূল, এবং আমরা জানি দেশেও আসতে পারেনি। শুনতে চাই আপনাদের আমাদের সেই সময়কার সাংবাদিকতা অবস্থা। আমি খুব স্বস্তি বোধ করছি এবং অনেকের আপ্লুত, কারণ যে স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসছিল, যেন মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে একই শোতে আবার বসবো, এটি কিছুটা কেমন যেন মনে হচ্ছিল যে আর বোধহয় কখনোই হবে না। কারণ জানেন, তিনি আজ এই চেয়ারে বসছেন বোধহয় 10 বছর বা তারও বেশি সময় পরে, বাংলাদেশে কোনো টেলিভিশনে। যদিও আমার সৌভাগ্য হয়েছে, তিনি যখন লন্ডন ছিলেন, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, লন্ডন ছিলেন, আমেরিকা ছিলেন, তার সঙ্গে আমি স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি, ন্যাশনাল প্রেস ক্লাবে গিয়েছি, স্টেট ডিপার্টমেন্ট, এবং কাকতালীয়ভাবে উইদিন স্টেট ডিপার্টমেন্ট আমরা যখন গেলাম তখন বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনি এমন পরিচিত ছিলেন যে ওই যে সিকিউরিটি যে ভদ্রলোক ছিলেন, তিনি আমাদের এক্সেস দিলেন যে ওকে তোমরা ঘুরে দেখে যাও, এটি বলবো আমি। এবং তখন আমি আমেরিকায় প্রায় ওনাকে বলতাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটুকু করছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আমি জানি না বাড়িয়ে বলেছি কিনা, আপনি তার চেয়ে বেশি করছেন। কারণ আমাদের যে পশ্চিমে বিশেষ করে বাংলাদেশ বা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রাজনীতিগুলো যারা অনেক সময় নিয়ন্ত্রণ করতে চায়, তিনি কিন্তু তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। কারণ আমাদের এখানে তো যে বাংলাদেশে কি ঘটছে, কারণ এই যে আয়না ঘর, এই যে গুম, এই যে আসামি প্রায় 1.5 লক্ষ মামলা, এগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন সেখানে। এটা আমরা আসলে আমাদের পরম সৌভাগ্য যে তিনি আবার এই স্বৈরাচারের পতনের পর আবার দেশে ফিরে এসেছেন। এবং আমি একটি টক শোতে আমার একজন ওনার সম্পর্কে নানা কথা বলছেন, তিনি সাংবাদিক না, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, নানা কথা। তা আমি বললাম তিনি ইত্তেফাকে জব করেছেন, এই এনটিভির কথা আমি বলেছি যে এনটিভিতেও তিনি একটা অনুষ্ঠান সঞ্চালনা করেন, তিনি বড়ুয়া ছিল বোধহয় আপনার সাথে, হ্যাঁ, এবং তিনি ভেরি মাচ ইত্তেফাকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন, তিনি কিভাবে সাংবাদিক না হন। যাই হোক, আবারও আমার স্বস্তি প্রকাশ করি। এবং তিনি যে প্রশ্নগুলো করেছেন, আসলে সব মিলেই তো একটা অভ্যুত্থান হয় দীর্ঘ 10 বছর বা তার বেশি সময় ধরে। তিনি কিন্তু এই প্লটটি তৈরি করতে তারও কিন্তু সহযোগিতা ছিল, কারণ আমাদের স্বাধীনতার 53 বছরে আমরা তো 90-এর গণ আন্দোলনে
আমরা সবাই ছিলাম, আমরা দেখেছি সেখানে কি হয়েছে। বাট এবার কিন্তু ছিল সর্বব্যাপী, পুরো দেশে 90-এর গণ আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষ কিছু রাস্তায় নেমেছিল। কিন্তু এবার কিন্তু পুরো দেশ, ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা সবাই নেমেছে। এটিতে এমনিতে হয়নি, কিন্তু এই একটু শুনে আসি। মুশফিক, আমরা তো আপনাকে দেখতাম, সেটা তো আছে, এর বাইরে আসলে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আর কি কি কাজ ছিল আপনার, যেটা আমরা হয়তো সে দৃশ্যমান ছিল না, কিন্তু আপনারা সেটি মানে করেছেন? প্রথমত হলো আমি যেটা যে সাধুবাদ দিতে চাই, মানে একটা ধরনের ধারণা আছে অনেকের, যেটা বোধহয় আমেরিকা রেজিম চেঞ্জের পেছনে আছে। আমি এটা পরিষ্কার করতে চাই যে আমেরিকা বাংলাদেশের রেজিম চেঞ্জের মধ্যে নেই। রেজিম চেঞ্জ করেছে এই দেশের ছাত্ররা, তাদের বুকের রক্ত দিয়ে ছাত্র জনতা একীভূত হয়ে শেষ যে শেখ হাসিনা যে পালাতে বাধ্য হয়েছে, এটা তাদেরই আন্দোলনের ফসল। তবে হ্যাঁ, ডেমোক্রেসি যারা প্রমোট করে আমেরিকা, আমরা জানি গ্লোবালি, আপনি প্রতি বছর দেখবেন তার একটা রিপোর্ট প্রদান করে, হিউম্যান রাইটস রিপোর্ট, গণতন্ত্রের সূচক, ইভেন প্রেস ফ্রিডমের ক্ষেত্রে যে রিপোর্টগুলো দেওয়া হয়, বাংলাদেশের সব দিকে সব কিছুতে একটু নিম্নমুখী ছিল। এবং ইউএসএ খুব চেয়েছিল বিগত নির্বাচনের আগে যে একটা অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেক্রেটারি ব্লিংকন প্রাইভেটলি, সব হয়তো পাবলিকলি বলা যাবে না, পাবলিকলি এবং প্রাইভেটলি উনি আমাকে বলেছেন, পাবলিকলি উনি টুইট করেছেন যে হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং বাংলাদেশের ইলেকশনে। অ্যাডমিরাল কিরবি ন্যাশনাল সিকিউরিটি থেকে তিনি বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচনের যে কোনো মূল্যে তারা নির্বাচন অবাধ সুষ্ঠু দেখতে চায়, জাতিসংঘের মহাসচিব বলেছেন। কিন্তু বলার পরে যেটা হলো না, তখন আমি বলছি হোয়াট ননসেন্স ইউ আর ডুইং, যে তোমরা বললা যে তাহলে তোমরা কি করছো এখানে, যে হলো না তারপর তোমাদের। তখন তার আবার বলেছে আমাদের অবস্থান ঠিকই আছে, আমরা ওই জায়গার থেকে সরিনি। তো তখন কেউ বলেছেন, এটা নিয়ে আবার উপহাস করেছেন, আরে ইলেকশন হয়ে গেছে, আবার বলতেছে নড়ে না। এবং যুক্তরাষ্ট্র ইলেকশনের আগে যেরকম পপুলার হয়েছিল, বিশেষ করে ভিসা সি নীতিমালা, র্যাব স্যাংশনের পরে, ঠিক ইউ টার্ন হলো বাংলাদেশে, ঠিক একদম বিপরীত, আনপপুলার হয়ে গেল। মিস্টার হাসও কিন্তু একদম অফ হয়ে গিয়েছে এখানে, যিনি অ্যাম্বাসেডর ছিল, মনে আছে? তবে ইউএস পলিসি তো ধরেন আমরা আমরা যেরকম অ্যাক্ট করি, মানে কোনো ইস্যুতে, ইউএস পলিসিটা একটু ধীরে হয় এবং তাদের অবশ্যই সব দেশই তার স্বার্থ দেখে, ইউএস তার স্বার্থটাও দেখবে, আবার গ্লোবাল ইন্টারেস্টটা দেখে, রিজনাল ইন্টারেস্টটা দেখে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে তাদের, নানা বিষয় আছে, অনেক দীর্ঘ আলোচনা। কিন্তু ইউএসএ কিন্তু হাত গোটায় নিয়ে নেয়, মানে ইউএসএ কোনো এই অবৈধ সরকার যে ম্যানিপুলেট করে ইলেকশন করে যে সরকারটি ক্ষমতায় আসছে, তাকে কোনো ব্ল্যাঙ্ক চেক দেয় নাই যে তুমি এখানে থাকতে পারবা। তো এই জন্য তারা অনেক চেষ্টা করেছে। আপনারা দেখবেন যে শেখ হাসিনা যখন গিয়েছে, তাদের কোনো সিনিয়র লেভেলে কোনো এঙ্গেজমেন্ট হয় না ওইখানে যাওয়ার পরে। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটা ঘনিষ্ঠ মিত্র, যুক্তরাষ্ট্র যেহেতু পার্টনারশিপ আছে, যুক্তরাষ্ট্র যেহেতু আমাদের এই অর্থনীতিতে কন্ট্রিবিউট করে, সিঙ্গেল লার্জেস্ট ডেস্টিনি আমাদের প্রোডাক্টের, তো সাথে তাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটির কারণে তারা হয়তো কারণ মানুষের কষ্টটাকে তারা চায় নাই যে কষ্টটা বাড়াতে। তো সেই জন্য কিন্তু এটাও ঠিক যে যুক্তরাষ্ট্র চেয়েছে এবং বারবার একটা কথা বলেছে শুরুর থেকে, যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় যুক্তরাষ্ট্র, এবং সেটি হয়েছে। আপনারা দেখছেন আইএফআইসি ব্যাংক এই সময়। মুশফিক, আমরা আলোচনায় ছিলাম, আমি যদি একটু সাম্প্রতিক প্রসঙ্গে আসি বাংলাদেশের। আপনি আজকে জানেন যে আজকে বিএনপি ঢাকায় একটু বড় সমাবেশ করেছে এবং সেই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে সংস্কারের পথ ধরে দেশ নির্বাচনের রোডম্যাপে উঠবে। প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে দলীয় নেতা ধৈর্য ধরে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে। এই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার, তার এক ধরনের চাপ কি আছে এরকম, যে খুব দ্রুত নির্বাচন দিতে হবে, তারপরে সংস্কারের যে সংস্কারগুলো করার কথা বলছে, তাতে বলা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের বিষয়টাকে এক নম্বর করে দেওয়া। সামগ্রিক দিক থেকে একটু শুনতে চাই। আমার মনে হয় আপনি যেটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন যে সংস্কার রিফর্মসের যে রোডম্যাপ, সেটা ধরেই ইলেকশনের দিকে এগিয়ে যাওয়া। প্রথমত হচ্ছে বিএনপি তো অবশ্যই একটা রাজনৈতিক দল এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি নির্যাতিত, নিগৃহীত রাজনৈতিক দল। এর সাথে তো অন্যান্য দলও আছে। আমি সেটাই বলছি, মানে বিএনপির যে
আপনি বড় দল হিসেবে বড় নির্যাতনের মাত্রা বেশি, অবশ্যই অন্যান্য দল আছে, অন্যান্য অপরাপর দল আছে, জামাতে ইসলাম আছে, আপনার গণ অধিকার পরিষদ, সেও তো অনেক, মাহমুদুর রহমান মান্নার মতো নেতা কিভাবে কারাগারে গিয়ে তার নিয়ে রিমান্ডে নিয়ে কীভাবে নির্যাতন করেছে। তো সবগুলোই আপনার একটা অ্যাকাউন্টে নিতে হবে। তো তারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের কথাই বলবেন, এবং নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের একটা প্রধানতম মানে উপকরণ, আপনি যেটাই বলেন, এবং নির্বাচনের মাধ্যমেই মানে সরকার পরিবর্তন হয়, সরকার গঠিত হয়। এখন যেটি হয়েছে সেটা হলো একটা বিশেষ সরকার, স্পেশাল সরকার, এটা নট তত্ত্বাবধায়ক সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা একটা রক্তের বিনিময়ে একটা বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জন্য অনেকে এটাকে বিপ্লবী সরকার বলেন। এটা বলাটাও যৌক্তিক, কারণ একটা বিপ্লবের মাধ্যমে, এটা কিন্তু নর্মাল নিয়ম অনুযায়ী হয় নাই, নর্মাল নিয়মের তোয়াক্কা করারও দরকার নেই এই গভর্নমেন্টের। এই গভর্নমেন্টে আমি যেটা বলি, আমি সবাইকে বলা চাই যে এই গভর্নমেন্ট চলবে কনসাস দিয়ে, বিবেক দিয়ে, এবং আইন দিয়ে নয়, কারণ আইন তো ভঙ্গুর, আইন তো নাই, আইনকে বরং বানাতে হবে, মানে আইনকে ইনকর্পোরেট করতে হবে। সুতরাং নির্বাচনের কথা উনি যথার্থই বলেছেন যে একটা সারা দুনিয়াই, ইভেন বিদেশিরাও আমাদেরকে জিজ্ঞেস করে যে তাহলে কি এইবারই একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, এইভাবে কি মানুষ কি ভোট দিতে পারবে। তার আগেও এই নির্বাচনটা করার জন্যই বাকি কর্মযজ্ঞগুলো করতে হবে। আপনার কনস্টিটিউশনাল রিফর্মের দরকার আছে, ইনস্টিটিউশনাল রিফর্মসের দরকার আছে। আপনার ইলেকশন কমিশনই তো নাই, আপনার যে অ্যান্টাই কারাপশন সব ইনস্টিটিউশন, পুলিশ বলেন, আপনার আজকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়েছে আর্মিকে, কেন? কারণ পুলিশ প্রশাসন নাই, তো কাজ করছে না, ঠিক মতো কাজ করতে পারছে না। অফিসাররা দেখেছি যে তারা অনেক দৌড়ঝাঁপ করছে, মানে এখানে তো সাংঘাতিক মানে ব্যাকওয়াম তৈরি হয়েছে। আপনি মেট্রোপলিটন এলাকায় হয়তো আমরা বুঝতে পারছি না, টের পাচ্ছি না, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে আলাপ করলে বোঝা যায়। মানে না, এটা হয়েছে কারণ একটা উল্লেখযোগ্য সংখ্যক গত সরকারের সাথে থেকে নানা ধরনের অন্যায় বা অপকর্মের সাথে জড়িত ছিল, তারা অনেকে যোগও মানে দেয়নি, তারা মানে সার্ভিসে ফিরেও অনেকে অস্ত্র নিয়ে পালিয়েছে। এগুলোও একটা মানে বিবেচনার বিষয় যে এতগুলো অস্ত্র গেল কোথায়, এবং তারপরে দুর্বৃত্তরা নানা জায়গায় ঘাপটি মেরে বসে আছে, সেটা তো আছেই। তবে আমার মনে হয় যে দুটি মানে সম্পূরক, মানে ইলেকশন অ্যাট দ্য সেম টাইম কোনোটাকে খাটো করলে দেখলে চলবে না, ওইটাও করতে হবে, ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করতে হবে। এবং এই সরকার যে কাজগুলি করতে হবে, যেমন অনেক পলিটিক্যাল সরকার অনেক অপ্রিয় কাজ করতে পারে না, তাদের নানা ধরনের বাইন্ডিংস থাকে, অব্লিগেশন থাকে। তো এই সরকারের পক্ষে এটা পলিটিক্যাল পার্টিগুলোর জন্যও সুবিধা যে তারা যদি কিছু রিফর্মস করে যেতে পারে, যেটা সবার জন্য সুবিধা, এবং দীর্ঘকালব্যাপী এই বেনিফিটটা সবাই পাবে। আমার মনে হয় সেই সুযোগটা রাজনৈতিক দলের নেওয়া উচিত, এবং ইন্টারিয়াম গভর্নমেন্টেরও পলিটিক্যাল পার্টিগুলোর উপর ভরসা রাখা উচিত। নিশ্চয়ই। আমার মনে হয় যদি আপনার কাছে আমি শুনবো, একটু ইলিয়াস খানের কাছে শুনে এসে আপনাকে শুনবো, যদি এই সরকারকে আমরা যদি অগ্রাধিকার বলি যে ফার্স্ট প্রায়োরিটিটা কী হওয়া উচিত, 1, 2, 3 তিনটা রিফর্মের কথা আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটু শুনি ইলিয়াস খানের সাথে। খান, আমি যদি আপনার কাছে বলি, অনেকেই বলছেন যে অনেকের অনেক রকম অভিযোগ আছে এই অবস্থার মধ্যে থেকেও। হয়তো আমার ট্রাফিক ব্যবস্থা নিয়ে একটা কথা আছে, তারপরে হয়তো কিছু লোডশেডিং হচ্ছে, সেটা নিয়েও কথা আছে, কিন্তু আমরা সহ্য করছি, মানুষ সহ্য করে বলছে যে মানে তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না, অর্থাৎ সরকারকে টিকে থাকতে হবে, সাকসেস হতে হবে। আপনি কি মনে করেন, এটা কি সব পুরো জনগণের মানে একাত্মতা? নিশ্চয়ই। আমরা জানি যে বিশাল একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার ক্ষমতায় আসে, মানুষের প্রত্যাশা, বিপুল প্রত্যাশা, কারণ মানুষ বারবার বঞ্চিত হয়েছে। যেমন ধরুন ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আমরা পেয়েছি গণতন্ত্র হত্যা করা হয়েছে, মানুষ কথা বলতে পারত না, রক্ষীবাহিনী অত্যাচারে নির্যাতিত হয়েছে। আমরা কিন্তু আশাহত হয়েছি। আমাদের পূর্বপুরুষ যা দেশটি সাধন করেছিলেন বৈষম্য দূর করার জন্য, অর্থনৈতিক সংকট দূর করার জন্য, তারা কিন্তু আশাহত হয়েছিলেন। তারপর ধরুন, আমি অন্য কোনো বললাম না, ৯০ যে গণ অভ্যুত্থান হয়েছিল, স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, তখনও মানুষ কিন্তু ব্যাপক আশা করেছিলেন যে অনেক কিছু চেঞ্জ হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি উল্টো চিত্র, বরং স্বৈরাচার আমরা নিশ্চয়ই সাক্ষী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে এবং ভিসি নিয়োগ কিন্তু মোটামুটি নিরপেক্ষ ছিল, কিন্তু আমরা গণতন্ত্র আসার পরে দেখলাম যে একদম দলীয় ক্যাডারদের ব্লাইন্ড। কোন গণতন্ত্রের কথা বলছেন আপনি? এই ৯০-এর পরে আমি বলেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন যে আমরা ওইরকম মানুষ পাইনি। সুতরাং এবারে মানুষ গত
15.5 বছর বিশেষ করে জগদ্দল পাথরের মতো বসেছিল। এই স্টুডিওতে বসে কি বলবো, নিচে গেলে কারা ধরবে। যেমন আমি এই টকশোতে আসতাম, আমার ফাদার ইন ল, আমার স্ত্রী এক ধরনের বেঁধে রাখতো আমাকে, যে না এত এত বিপ্লব তোমার করার দরকার নেই। এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি পুরো দেশ জুড়ে। এই চার দোকানে বসে পাশের লোকটির সঙ্গে মন খুলে কিন্তু কথা বলতে পারতো না। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নানা নির্যাতনের শিকার হয়েছে তারা, ঘরে ঘুমোতে পারেনি, চরে গিয়ে ঘুমিয়েছে, নিশ্চয়ই আমরা দেখেছি, জঙ্গলে গিয়ে ঘুমিয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। একটু আগেই তো আমরা অফেয়ার আলাপ করছিলাম যে আয়না ঘরে মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছে। এখন মানুষ একটু শ্বাস নিতে পারছে, প্রাণ খুলে কথা বলতে পারছে, এবং বিপুল প্রত্যাশা রয়েছে এই সরকারের প্রতি। কারণ আমরা দেখেছি যে বিদ্যুৎ থেকে শুরু করে সব জায়গায় চুরির মচ্ছব চলেছে। এই যে বাংলাদেশের 27,000 মেগাওয়াট বিদ্যুৎ কেনার মেশিনারি আছে, চাহিদা আছে 14,000 মেগাওয়াট, 16,000 মেগাওয়াট। সেই আলোচনা তো করতে গেলে আমি বলতেছি এই কারণে, এইসব চুরির কারণে। যেমন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন, এবং আমরাও জানি যে আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে তার মাথায় 1.5 লাখ টাকা ঋণ আছে। এই ঋণের তো শেষ নেই। এবং আজকে আপনি দেখেছেন, আপনাদের চোখে রেয়ে না যায়, সরকার তো ওই দিনই নাই, যদিও বিনা ভোটের সরকার ছিল, যেদিন প্রধানমন্ত্রী বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তিনি হেলিকপ্টার ছাড়া বাড়ি যান না। এরপর কোনো দেশে কোনো সরকার থাকে আসলে? তারা কিন্তু আজকে গতকালে একটি রিপোর্ট এসছে, মর্জিনা এস আলমের গৃহকর্মী মর্জিনার এফডিআর আছে 1 কোটি টাকার, এবং অন্য আরেকটি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 1,38,48 লক্ষ টাকা। আমি আসবো এই আলোচনা, এটিতে এরকম গল্প, এরকম উদাহরণ অনেক আছে। একটু শুনে আসি, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি রিফর্মের কথা চিন্তা করি, আমরা কি কি রিফর্ম 1, 2, 3 যদি বলি। যে প্রশ্নটি আপনি করেছেন যে সরকারের প্রায়োরিটি কি, প্রথম প্রায়োরিটি মানুষ যেটা প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা থেকে এই বিপ্লব সংঘটিত হয়েছে, মানুষ যে কারণে ফুঁসে উঠেছে, এটা হলো যে অবিচারটা বাংলাদেশের মানুষের উপরে হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, যে গুম খুন করেছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এদেরকে অ্যাকাউন্টেবল করা, নো ম্যাটার হোয়াট। এদের ব্যাপারে সরকারকে 0 টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কোনো ধরনের অনুকম্পা এদের প্রতি প্রকাশ করা যাবে না, এবং এটা বুঝিয়ে দিতে হবে যে এই দেশে ক্ষমতার অপব্যবহার করলে, গুম খুন লুট করলে এই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং এটা পার পাওয়া যায় না। এইটা চায় মানুষ, এবং সরকারের তার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা এই ব্যাপারে তাদের কমিটমেন্ট এবং দৃঢ়, এবং তারা 0 টলারেন্স নীতি গ্রহণ করেছেন, এইটা করতে হবে। এবং যারা প্রশাসনের সাথে যুক্ত, যারা এই ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনও যারা মনে করে আশার স্বপ্ন দেখে, তাদের এই আশাকে গুড়ে বালিতে পরিণত করতে হবে। মানে তাদেরকে বোঝাই দিতে হবে এনাফ ইজ এনাফ, তোমরা কাজ করতে হলে কাজ করো, না হলে বাড়ি চলে যাও। মানে এই ব্যাপারে শক্ত দৃঢ় অবস্থান নিতে হবে, লিডারশিপ যেটাকে বলে, শক্ত লিডারশিপ। প্রফেসর মোহাম্মদ ইউনূস একজন, আমি তো বিদেশে থাকি, ঘোরাফেরা করি, তার মতো নাম শুনলেই মানুষ বলে ও মাই গড, হোয়াট এ রেসপেক্টেবল পার্সন হি ইজ। পক্ষান্তরে শেখ হাসিনার নাম যখন শুনতো, ও হোয়াট এ ক্রেজি লেডি। তো দেখেন দুইটা, যখনই বাংলাদেশ শুনতো ক্রেজি লেডি, আপনার নিশ্চয়ই মনে আছে খ্রিস্টান অমনপুরের সাথে শেখ হাসিনা কী ধরনের বিহেভ করেছে, তো তারা সবাই জানে। কিন্তু প্রফেসর ইউনূস যে এরকম একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সারা দুনিয়া তার কথায় প্রলুব্ধ হয়, তার কথায় উজ্জীবিত হয়, তার যে 3-0 এগুলো নিয়ে অনেক কথাই বলা যাবে যে, তো এই বিষয়গুলো কিন্তু প্রফেসর ইউনূসকে ঠিকমতো কেশ করতে হবে, তার এই বিষয়টাকে আপহোল্ড করতে হবে, তার টিমমেটরা, তার টিম মেম্বার্সরা সেটার রিফ্লেকশনও থাকতে হবে যে হ্যাঁ, আমরা প্রফেসর মোহাম্মদ, নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদের ইউনূসের ক্যাবিনেটে আছি অথবা তার প্রশাসনে আছি। তো উনি তো একা করতে পারবেন না, ওকে টিম নিয়েই করতে হবে। তো আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি হবে 0 টলারেন্স, এবং এদেরকে বিচারের আওতায় আনা, শেখ হাসিনা সহ সবটাকে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয় যে ব্যাপারটি হলো যে এই আইন যেটাকে বলা হচ্ছে যে আইনের ভিতর দিয়ে আপনি চলতে হবে না, আগে আইনকে বিনির্মাণ করতে হবে। আইন তো নাই, এই সরকারটা হয়েছে, এটা নিয়ে প্রশ্ন তোলাটাও অবান্তর, কারণ এটা রক্তপাতের ভেতর দিয়েই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের অধিকার জনগণ ফিরিয়ে নিয়েছে। সুতরাং আপনাকে আইন বিনির্মাণ করতে হবে সব জায়গায়, এবং আইনকে সংযোজন করতে হবে, সংশোধন করতে হবে, ইনস্টিটিউশনগুলো বিল্ড করতে হবে। আপনি ইলেকশন করতে হলে তো আপনার একটা ইলেকশন কমিশন লাগবে, এবং তাকে স্ট্রেংথেন করতে হবে। কিন্তু এগুলো করার জন্য যে সময়টা কি সময়টা ব্যাপার হচ্ছে যে এমন
এমন না যে আজকালকের মধ্যেই করতে হবে, তবে সরকার শুরু থেকে এই ব্যাপার মানুষ দেখতে চাইবে যে সরকার কতটুকু আন্তরিক, কতটুকু মানে সময় কোনো ব্যাপার না, মানুষ যদি বুঝতে পারে যে এবং সরকার যদি জনগণের পালস রিড করতে পারে, মানুষও এই সময় দিবে যে হ্যাঁ দেখতে পাচ্ছে যে ট্রেন তো চলছে, এমন তো না যে এটা তো আর মানে হাসিনার মতো ছলছাতুরি না। কাজেই প্রফেসর ইউনূস এক কথার মানুষ, উনি মানুষ যেরকম সম্মান করে যথেষ্ট কারণও আছে। তো উনি যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট আছে, তার কথার একটা ভ্যালু আছে, উনি যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সে মানুষ এটা আস্থা রাখবেই। পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু আস্থা রাখছে। আজকে যদি আপনি দেশের প্রধান রাজনৈতিক দলের যে প্রধান নেতার বক্তব্য যে আপনি যেটা কোট করলেন, তো সরকারের প্রতি এক ধরনের আস্থার ইঙ্গিত, ভরসার ইঙ্গিত। তারা তো এটা বলছে না যে আমরা মানে সবাই কিন্তু সহযোগিতা করছে, কিন্তু তাই বলে আবার সরকারের উপর আবার একটা প্রেশারও থাকতে হবে, একটা ওয়াচডগ হিসেবে কাজ করতে হবে। আপনি সবকিছু ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে হবে না। এটাই তো ট্রান্সপারেন্সি। এই সরকারের ট্রান্সপারেন্সিটা কোথায়? যেহেতু পার্লামেন্ট নাই, এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এখানেই, এই যে কথা বলার মধ্যে, এটাও আপনাকে রাখতে হবে। তৃতীয় যে ব্যাপারটি হলো, হ্যাঁ অবশ্যই একটি যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন যাবৎ মানুষ করছে, যে অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে, যে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন। তো নির্বাচনে কে জয়ী হবে, কে বিজয়ী হবে সেটা ভিন্ন কথা, অথবা কাকে জয়ী হতে দেওয়া হবে না, কাকে বিজয়ী হতে দেওয়া, এই চিন্তাটা মাথায় না রেখে মানুষের যাতে তার ভোটের মাধ্যমে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে এবং একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার হয়, সেটাকেও প্রায়োরিটিতে রাখা উচিত। তো 1, 2, 3 আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং মূল যে বিষয়টা হচ্ছে মানুষকে আস্থা দেয়া এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এটা খুব ভালো লেগেছে এবার বাংলাদেশে এসে। আমি দেখলাম বাংলাদেশের মানুষ নিজেরাই, এটা ভাবা যায় অনেক জায়গায় কিন্তু থানা পর্যন্ত নাই, মানে কাঠামো নাই, কিন্তু মানুষ দেখেন এটা কিন্তু উন্নত বিশ্বেও সম্ভব না। উন্নত বিশ্বে মানুষ লকে ভয় করে, আইনকে ভয় করে, কিন্তু ধরেন আপনি আইন ছাড়া একদিন দিয়ে দেখেন না উন্নত বিশ্বে কি অবস্থা হয়। কিন্তু বাংলাদেশের মতো দেশে দেখেন, জানে যে পুলিশ নাই, থানা নাই, কিন্তু মানুষ কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। এর মধ্যে মানে রাস্তাও তাই হচ্ছে, ট্রাফিক ছিল না, এবং ভলান্টিয়ার করছে, ছাত্ররা ভলান্টিয়ার করছে, যুবকরা করছে, ইভেন গার্জিয়ানরাও করছে। এই যে একটা সকলের সম্মিলিত অংশগ্রহণ, দেশ গড়ার যে একটা প্রত্যয়, আমি খুবই আশাবাদী। ইলিয়াস খান, আপনার দৃষ্টিতে যদি একটু বলেন প্রায়োরিটিগুলো কি হওয়া উচিত। আরেকটি কথা যেটা মুশফিক বলছিলেন যে মানে প্রশাসনে, এটি অনেকে বলছেন, যেটি অবশ্য মুশফিক এত খোলাসা করে বলেননি, যে হাসিনা চলে গেছে কিন্তু তার প্রশাসন রয়ে গেছে। না, এগুলো তো ঠিক করতে হবে। এগুলো যে প্রশাসন ঠিক না হয়, কারণ মঞ্চে দাঁড়িয়ে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব নৌকার পক্ষে ভোট চেয়েছেন। শুধু ভোট না, তিনি তো প্রশাসন এইভাবে তৈরি করেছিলেন, এবং এরা এত বসংবদ ছিল, পুলিশের উপর মানুষের ক্ষোভ। আপনি তো দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছেন, 90-এর গণ আন্দোলন দেখেছেন, বা বিভিন্ন সময় আন্দোলন আমরাও দেখেছি। এরকম তো পুলিশের প্রতি মানুষের ক্ষোভ ছিল না। মানুষের ক্ষোভের কারণ কি? আসামি 100, অজ্ঞাত 5000, এবং 5000 লোকের মধ্যে থেকে বিরাট অংশের কাছ থেকে মাসে মাসে চাঁদা নেওয়া হতো যাতে সে ঘুমোতে পারে, বা তাকে ক্রস ফায়ার দেওয়া হবে না এই শর্তে। তো ক্ষোভ তো একদিনই জন্মেনি, এবং এসে আমরা দেখেছি পুলিশ পতিত স্বৈরাচারের প্রতি এত লয়াল ছিল। আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখছি, এই যে আশুলিয়ায় 6 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, এগুলো কিন্তু আমরা আন্দোলনের সময় জানতে পারিনি, আমরা অনেক দিন পর জেনেছি, তাই না? এরকম আরো অনেক ঘটনা। মানে কোনটা কথা নেই যে আশুলিয়ায় নিশ্চয়ই আপনি দেখেছেন, আপনার চোখে পড়েছে, ট্রাকে তোলা হচ্ছে এবং পরে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটি কোনো কবর না, সেটা তো আছে, কিন্তু আমি একটু এই বিষয়টা একটু আলোচনা যাই। আপনি ওটাকে যদি লাশ বলছেন কিভাবে, ওই যে মৃতদেহগুলো, আপনি মৃতদেহ বলছেন কিভাবে? যদি আমি বলি যে এগুলো গুলিবিদ্ধ ছিল, ওইখানে কেউ না কেউ জীবিত ছিল, আপনি জীবিত মানে লাশগুলোতে তো আগুন দিয়ে দিয়েছেন, আপনি কি নিশ্চিত কিভাবে এগুলো লাশ? হ্যাঁ, জীবন্ত মানে আগুন দিয়ে দিয়েছেন। এবং নিশ্চয়ই আমরা জানি এগুলো আসেনি গণমাধ্যমে অনেক সময়, যে শেষ যেদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন, তিনি কিন্তু বলেছেন পুলিশ খুব ভালো করছে, প্রয়োজন বিমান বাহিনীর প্রধান এই ছাত্রদের উপর বা এই ছাত্র জনতার উপর বোম্বিং করুক। আমি শুনেছি তারা রাজি হয়নি। মানে তার লক্ষ্য ছিল বাংলাদেশের কোটি মানুষ মারা গেলেও কিছু আসে যায় না, আমাকে ক্ষমতায় থাকতে হবে। আমি কথাটাই ভুলে যাবো, এই জন্য আমি বলে রাখি, যারা মুশফিক চমৎকার কথা বলেছেন, যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য দায়ী কিন্তু প্রথম শেখ হাসিনা, কারণ তার দুর্বিনীত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি কিন্তু এগুলো করেছেন। সুতরাং এগুলো কিন্তু আমরা দেখি যে অনেক সময় আইনের ফাঁক ফোকর দিয়ে এরা বেরিয়ে যায়। আমরা এখনও রাতে ঘুমোতে পারি না, প্রতিদিন একটা ভিডিও দেখি,
আর আমাদের আরেকটি ভিডিও আমি নিশ্চয়ই দেখেছি, একটি ছেলে আহত হচ্ছে সাভারে, তাকে তখন কিন্তু আর জীবন ছিল, নড়াচড়া করছিল, সেই ছেলেটি ডিভাইডারের উপর দিয়ে ফেলে দেয়। এরকম তো অনেক ঘটনা ঘটেছে। বাট আমি একটি জায়গায় বলতে চাই, আপনি 3টি প্রায়োরিটির কথা বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করতে হবে। এবং আমি আরেকদিন এই স্টুডিওতে বলেছি যে 14, 18 এবং 24-এ যারা নির্বাচিত হয়েছে, নির্বাচিত না, যারা পার্লামেন্টে বসছে, এই 3টি যে নির্বাচনী প্রহসন হয়েছে, এই 3টি অবৈধ ঘোষণা করা উচিত। এমন সব লোক নির্বাচিত হয়েছে, যেমন একজন এমপি, এটা বোধহয় 18 সালের এমপি পাপুল সাহেব, 4 বছর যে কুয়েতে জেলে আছে, মানব পাচারের অভিযোগে। আরেকজন মন্ত্রী, এই যে শেখ হাসিনার রাতের ভোটের লাইলাতুল ভোট বলি আমরা, ওই যে আমরা পড়েছি না ছেলেবেলা, আমরা 3জনই পড়েছি যে নিষিদ্ধ সূর্যের দেশ, সূর্যোদয়ের দেশ, তাতে হলো আপনার নিষিদ্ধ ভোটের দেশ বাংলাদেশ। এখন নতুন একটা সংযোজন হবে, নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে, তারপরে সূর্যোদয়ের দেশ জাপান, আর নিষিদ্ধ ভোটের দেশ হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এইভাবে পরিচিত করেছিলেন। সুতরাং আমি বলতে চাই, ফার্স্ট মানুষ যাতে ভোট দিতে পারে। এবং আপনি দেখবেন এবার যারা আন্দোলন করেছে, ধরুন 22 থেকে 27 বছর পর্যন্ত, এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি, পার্লামেন্টে ভোট দিতে পারেনি। আমরা আশা করেছি ওকে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিবে, দিতে পারেনি, কিন্তু কোথাও কোনো ভোট দিতে পারেনি। আমি এবং সব জায়গায় আমি লাস্ট একটা কথা বলি যে পছন্দের কমিটি সব জায়গায় করা হয়েছে। যেমন একটা মসজিদে যিনি ইমাম শুক্রবার ওয়াজ করেছেন যে মদ্যপানের বিষয়ে, মদ্যপানের কি কি ক্ষতিকর দিক, পরদিন নিজের চাকরি চলে গেছে। কেন? সে মসজিদ কমিটির যিনি সভাপতি ছিলেন আওয়ামী লীগের নেতা, তিনি মদ্যপান করতেন, এই অপরাধে তার চাকরি চলে। আমি বলি আইন শৃঙ্খলা ঠিক করতে হবে প্রথমত, কিছু কিছু জায়গায় এখন শর্টেজ আছে, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা সেটি করতে হবে, প্রায়োরিটি সেটিও একটা, এবং সাংবিধানিক কিছু সংস্কার করতে হবে। আমি ভালো হয়েছে যে 6টি কমিটি এখন প্রধান উপদেষ্টা তিনি করেছেন। আমরা আশা করতে চাই যে এই কমিটিগুলো তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে। আমি আরেকটু মুশফিকুর ভাই একটু যাই। মুশফিকুল আনসারী, যদি ইলেকশন 14-18 ইলেকশনের কথা বলা হলো, এই ইলেকশন যারা, এই সুন্দর ইলেকশন যারা করে দিল, নীল নকশার ইলেকশন, তাদের কি কোনো কিছু হবে না, কোনো জবাবদিহি থাকবে না? আমি 1 মিনিট একটু যোগ করি আপনার সাথে, সরি। 400 কোটি টাকা চুরি করেছে বলে প্রধানমন্ত্রী পিয়ন, সে কি একা করেছে? তার ছাড়া কারো নাম কিন্তু আসছে না। এই যে বেনজির এত টাকা চুরি করেছে, বেনজিরের সঙ্গী কারা ছিল, কারো নাম কিন্তু আসছে না। সুতরাং আপনি যথার্থ প্রশ্নটি তাকে করেছেন না। আপনি প্রথমত ইলেকশন, এটা সিলেকশন, তো যে সিলেকশনগুলো তারা করেছে এবং এই সিলেকশনের যে নেতৃত্ব দিয়েছে এই যে প্রধান নির্বাচন কমিশনার নামের আরেক দুর্বৃত্ত, এখনো বোধহয় সে আছে না, তার করেছে, পদত্যাগ করেছে, সকলেই মিলে পদত্যাগ করেছে। এবং একমাত্র পদত্যাগ, যে পদত্যাগ প্রেস ব্রিফিং করে করেছে। আর এর আগে যত পদত্যাগ হয়েছে, বিভিন্ন লেভেলে পদত্যাগ হয়েছে, কেউ প্রেস ব্রিফিং করে করেনি, জাস্ট কাগজটা দিয়ে চলে। এবং এর আগে যেটা ছিল আরেক দুর্বৃত্ত হুদা, এটা অশিক্ষিত, মূর্খ এবং বর্বর, এইগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ইলেকশন কমিশনের চেয়ারে বসলে, এই জন্য দিতে হবে যে সংবিধানের শপথ নিয়ে যদি কেউ কোনো চেয়ারে বসে, তার কোমর সোজা রাখতে হয়, এটা বোঝার জন্য যে মেরুদণ্ড, তার আনুগত্য হবে সংবিধান, তার সামনে থাকবে দেশের জনগণ, তার অভীষ্ট লক্ষ্য থাকবে নীতি এবং নৈতিকতা। তো এইটা করবার জন্য এদেরকে, এই কতগুলাকে, এই ইলেকশন কমিশনার, এই রকিবউদ্দিন, এই হুদা, আর ওই সর্বশ্রেষ্ঠটার নাম কি ছিল জানি, কাজী কিয়াউল যেন, এইগুলাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। কারণ হচ্ছে কি, অনেকে বলতে পারে না আমার তো সাংবিধানিক ছিল, তুমি পারলা না, তুমি চলে যাবা। অনেকে কিন্তু চলে গেছে। আপনি আমাদের এই যে ভাই ছিলেন আমাদের কচিকাচার আসর একসময় ইত্তেফাকে নির্বাচন কমিশনার ছিলেন, ছড়াকার, ও মাই গড, মাহবুব তালুকদার, তো সে তো উদাহরণ হয়ে আছে, এক্সাম্পল হয়ে আছে। উনি তো, ওনার তো মেরুদণ্ড সোজা ছিল, উনি তো আওয়ামী লীগের আমলে নির্বাচিত মনোনীত ইলেকশন কমিশনার। তো তোমরা কেন মাহবুব তালুকদারের মতো হতে পারলা না? এবং এইগুলাকে যখন এই আরেকটা জিনিস হলো, এই লোকদের প্রতি কোনো শ্রদ্ধা পোষণ করতে নাই। আপনি রিক্সা চালককে কিন্তু অনেককে অশ্রদ্ধা পোষণ করে, বা কেউ যদি নিম্ন আয়ের লোক হয়, তো কিন্তু তারা বরং সম্মানের, এইগুলাকে এইভাবে অসম্মান করতে হবে। তো এই জন্য আমি মনে করি যে এই সমস্ত লোকগুলি যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা সংবিধানের শপথ নিয়ে, এবং এই বিচারপতিগুলো
যেগুলি এগুলাকে শুধু আপনি চাকরিচ্যুত করলে হবে না, বা তাদেরকে তাহলে তো আপনি আর একটা সুযোগ করে দিলেন, কয়দিন পরেই দেখবেন তারা লম্বা চড়া কথা বলবে। তো এই জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিচারপতিদের মানে কথা এসছে, যেখানে একজন বিচারপতি ছিলেন মানিক সাহেব, হ্যাঁ, তিনি এখনো দাবি করেন যে উনি এখনো বিচারপতি। নিশ্চয়ই আমরা টকশোতে সেটি দেখেছি এবং আমার সাথে একটা অভিজ্ঞতা আছে। আমরা একদিন কি জেনে বলে ডিজিটালি সংযুক্ত ছিলাম, তিনি হঠাৎ করে কি কারণে খেপে গেলেন, উনি 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 চলে গেলেন। মানুষকে অপমান অপদস্থ কত কিছু করেছে, বাট এই সেটি তো একটি বিষয় ছিলই। এবং আমরা নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত শেখ হাসিনার সময় এমনও দেখেছি যে বিএনপি, জামাত সহ অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীদের করুণ অবস্থা, মেরে হাত পা উঠে দাঁড়াতে পারছে না, তারপরও রিমান্ড দিয়ে দিচ্ছে। ওই বিচারপতি লীগ অনেকে বলেছে। আমি একটু সর্বশেষ, মনে হয় অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমি একটু বলতে চাই যেটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বৈষম্য কিন্তু শুধু চাকুরিতে না, সব জায়গায় বৈষম্য। ধনী দরিদ্রের বৈষম্য, আচার আচরণের বৈষম্য, সংস্কৃতির মধ্যে বৈষম্য, খাদ্যাভ্যাসের বৈষম্য, আপনি ঘরের মধ্যে বৈষম্য, আপনি এক ধরনের, আপনি যে কাপড়টি পরছেন, আপনি আপনার যে কাজ করছে তারা সেই কাপড়টি দিচ্ছেন না, আপনি যে ব্যবহারটি আপনার ছেলের প্রতি করছেন, আমি আমার সেই কাজের ছেলের প্রতি সেই ব্যবহার করছি না। তারপরে সমাজের মধ্যে একটা ট্রেন্ড চালু আছে, একটা প্রিভিলাইজ থাকা। আপনি দেখবেন সব জায়গাতেই যে ভিআইপি শব্দটি, মানে আমি এনটাইটেল কিনা, এই জন্য আমি খুব, এইবার এয়ারপোর্টে আমাকে একবার বলছিলেন আপনার সিকিউরিটি নিরাপত্তার খাতিরে আপনার ভিআইপিতে যেতে হবে। আমি কেন নিরাপত্তার খাতিরে, আই এম নট ভিআইপি, সো আই শুড, আমি কেন ওই ভিআইপি ইউজ করব? তো এই যে ভিআইপি বনার যে একটা প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে এবং নিজেকে শো অফ করা, এই জিনিসগুলো, নিরাপত্তা একটা জিনিস, হ্যাঁ নিরাপত্তার কারণে সেটি করতে হবে, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে তারা, এবং এটা কখন হয়, যখন সমাজে বৈষম্য তৈরি হয়, তখন মানুষ তাকে প্রিভিলাইজ পার্সন ভাবতে শুরু করে এবং মানুষ মনে করে, আপনি আমাদের সমাজে দেখবেন এমন ব্যবস্থা এটা কোথাও নাই, দুনিয়ার কোথাও নাই। আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা থানায় যান, একটা সাধারণ খেটে খাওয়া মানুষ থানায় গেছে, ওই ওসি দারোগাবাবু ওয়েট করবে কখন তাকে স্যার অ্যাড্রেস করবে। কিন্তু আপনি একটা পুলিশের, আমেরিকা একটা কোনো প্রিসেন্টে যান বা লন্ডনে যান, দেখা মাত্রই আপনাকে বলবে মে আই হেল্প ইউ স্যার, আমি কোনো সাহায্য করতে পারি, কারণ সে জানে ওই লোকটার ট্যাক্সের পয়সা আমার বেতন হয়। এবং এই যে চেতনা, এই বৈষম্য, কিন্তু বৈষম্য সব জায়গায় দূর করতে হবে। আমি যদি একটু প্রিভিলাইজ পার্সন নিজেকে মনে করি, তাহলে আমার কাজের ক্ষেত্রে হয়তো ভিন্ন, মানে আমার কাজের সুযোগের ক্ষেত্রে, কিন্তু সব সময় নিজেকে একটা প্রিভিলাইজ পার্সন ভাবা। এবং মানুষেরও সমস্যা আছে, তারা একজন মানুষ, আপনি দেখবেন গ্রামে যদি যান, আমাদের এটা অবশ্য 200 বছরের ব্রিটিশ শাসনের ফল, আপনার হয়তো কোনো কাজ নাই, কিন্তু আপনি সাহেব সেজে হয়তো গ্রামের কোনো টং দোকানে গেলেন, আপনি দেখবেন ওই গ্রামের কৃষকটা তার মুখের গামছাটা ইয়ে করে আপনাকে টুলটা মুছে দিচ্ছে, আপনি এই যে, এবং আমি কি করছি, তাকে মনে করছি সে আমার অধীনস্থ, এই প্রথাটি ভাবতে হবে। এবং এই যে স্যারের সংস্কৃতি যে বাংলাদেশে চালু হয়েছে, এই আমি কিন্তু যেমন, মানে এটা মানে বলা ঠিক হবে কিনা, কিন্তু আমি বলছি, মানুষ বৈষম্যের হীন সমাজের কথা যেহেতু বলা হচ্ছে, এই স্যারের সংস্কৃতি মানে বন্ধ করে ফেলতে হবে। হেই মিস্টার ক্লিনটন, হাউ আর ইউ, হেই মিস্টার ব্লিংকন, এই কালচারে যেতে আমাদের আরো অনেক সময় লাগবে, শুরু করতে হবে, অনেক সময় লাগবে। এই যে সুপেরিয়র, যেই কালচারে যিনি সুপেরিয়র তিনি ভাবছেন আমার সব শুদ্ধ, আর যে অধস্তন সে ভাবছে বোধহয় আমি প্রতিনিয়তই ভুল করছি। তো এই জিনিসগুলো আমি বলছি না, মানে আমাদের সমাজ ব্যবস্থার তো এইভাবে আমূল পরিবর্তন হবে না, বাট বৈষম্যহীন সমাজ করতে হলে এই সব জায়গা থেকে একটু টাচ করতে হবে, ঘর থেকে করতে হবে, শুধু সরকার করে দিবে না, এটা আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, তখনই আপনি বৈষম্যমুক্ত সমাজ করতে পারবেন। ইলিয়াস খান, আমি আজকের বিষয়টা নিয়ে ছোট্ট একটু কথা বলতে চাই। সেটা হলো যে আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এটা কি একটু মানে কেন দেওয়া হলো, আর দেওয়া হইলে দেরিতে কেন? তো পুলিশ অনেক আগে থেকে বলা হচ্ছিল, পুলিশ ঠিকভাবে কাজ করতে পারছে না বা করছে না অনেক ক্ষেত্রে। যেমন যে দুর্বৃত্ত পুলিশ যারা ছিল, যে দলীয় কর্মী হিসেবে মানুষের সাথে বিহেভ করেছে, তারা তো অনেকে পালিয়ে গেছে এবং অস্ত্র সহ পালিয়ে গেছে। সুতরাং কিছু কিছু জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মানে প্রত্যাশার বাইরে হচ্ছে। সেখানে আর্মি দাঁড়িয়ে থাকেন, যেমন মসজিদ ভাঙ্গা হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, অনেক জায়গায় কিন্তু আর্মি অ্যাক্ট করতে পারে না। সুতরাং মনে করছে যে তাদের যদি একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে, তারা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে। এই কারণে আসলে মনে হয় ক্ষমতাটি
আমার মতে এটা আরো আগেই করা উচিত ছিল, আগেই করা উচিত। সেটি বলছে সবাই যে সেটা নিয়ে এটা কোনো কি দ্বিধা কাজ করেছিল কি, মানে ইন্টেরিয়র গভর্নমেন্টের যারা মানে আমার মনে হয় তার এটা মানে একটা সমন্বয় আছে, এমন না যে মানে সমন্বয়হীন ভাবে করা আছে। আমার ধারণার থেকে আমি বলছি, আমার কাছে কোনো তথ্য নাই, কিন্তু এটা করা উচিত ছিল আগে ডে 1 থেকে। তাহলে হয়তো কি মানুষের আস্থাটা আরো ফিরে আসতো। আর এটা মেট্রোপলিটন এরিয়া না, বাইরে করা হয়েছে আসলেই যেখানে প্রবলেম আছে। তো এখন তখন মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলে তো সে অ্যাক্ট করতে পারছে না। আপনি গোপালগঞ্জ দেখুন না, এই ফ্যাসিস্টদের পতনের পরও বিএনপি স্বেচ্ছাসেবক দল, এবং তিনি একজন জিলানি, না দিদার নাম, জিলানিকে আহত করা হয়েছে না, জিলানি ওনাকে আহত করা হয়েছে, ওনার স্ত্রী আহত হয়েছেন, এবং অনেকে প্রায় 40 জন আহত হচ্ছে। কত বড় দুর্বৃত্ত! এবং তাদের তো একটু শায়েস্তা করতে হবে, এবং খুব জরুরি দরকার এগুলো না হলে আবার যে অপশক্তি মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে, এটি তো বাংলাদেশকে তারা কি বলে ঝুঁকির মধ্যে ফেলে দিবে। সুতরাং সময় এসে এইসব কারণ আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনী মানুষের বিরুদ্ধে দাঁড়ায় নাই, না, কখনো এই ট্রিবিউটটা দিতেই হবে, এবং দাঁড়ায় নাই বল, এবং এখনো যে সেনাবাহিনী যেটা পেয়েছে তারা আমার মনে হয় তাদের নামের প্রতি সুবিচার করবে। তাদের যে ভ্যানিটি, যে আস্থা তৈরি হয়েছে জনগণের, সেই আস্থাটা আমরা রাজপথে যে দৃশ্য দেখেছি এই যখন 5 তারিখে সকালে যে দৃশ্য, আমার তো মনে হয় যে দৃশ্য আর কারা কবে কখন দেখতে পাবে আমি জানি না। আমি বলবো নিঃসন্দেহে আজকে আমি দেখছিলাম, আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের ফটো জার্নালিস্ট শহীদুল আলম উনি খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটি ঘটনা তার দৃক গ্যালারিতে উপস্থাপন করেছেন, এবং আমার মনে হলো এটাই এখন ইতিহাসের অংশ হয়ে গেল। ইতিহাস এখান থেকে শুরু হলো, এখন নতুন ইতিহাস যেভাবে রয়েছে। ইলিয়াস খান, আমরা একেবারে শেষের দিকে আছি, একটু শুনতে চাই আপনি। আমি যেটি বলেছি, আমরা বহু প্রত্যাশা নিয়ে এই সরকারের পতন ঘটিয়েছে মানুষ। এখন এখন যে সরকার আছে তাদের প্রতি ব্যাপক প্রত্যাশা, তবে সেটি মনে রাখতে হবে অনির্দিষ্টকালের জন্য। যত দ্রুত সম্ভব জনপ্রত্যাশা পূরণ করে একটি সঠিক লাইনে যাতে দেশটি যেতে পারে সেটি রেখে যাবেন। সংবিধান সংস্কার সহ অনেক বেশি পার্লামেন্টের প্রয়োজন আছে, এবং সেটি যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার সেটি করবে বলে আমি বিশ্বাস করি, এবং তাদেরই করার ক্ষমতা। আর এখন যারা সরকারে আছেন, ওকে ভালো, তারা জনগণের এক ধরনের ইচ্ছা, পিপলস উইলের সরকার এটি, বাট এটি তাদের তো দেশ পরিচালনা অত অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না। দেশ পরিচালনা করেন মূলত রাজনীতিবিদরা। সুতরাং রাজনীতিবিদরা যত দ্রুত ক্ষমতায় আসতে পারে সুষ্ঠু ভোটের মাধ্যমে, ওই ডামি নির্বাচন, রাতের নির্বাচন, এইগুলোর মধ্যে দিয়ে না, প্রকৃত ভোট যাতে হয়। কারণ ভোটটি তো নির্বাচন করতে বাংলাদেশের নির্বাচনে পাঠানো হয়েছে সব জায়গায়, পার্লামেন্ট, স্থানীয় সরকার, ট্রেড বডি, প্রফেশনাল বডি, কোথাও কোনো নির্বাচন নাই। নির্বাচনের কথাই মানুষ ভুলে গেছে। এটা তো আগে হয়েছে, পরিকল্পিতভাবে করা হয়েছে। সুতরাং সুষ্ঠু মুশফিকুল আনসারী, একটু যদি শুনতে চাই আপনার কাছে। অনেকে এই আশঙ্কার কথা বলে যে এই সরকারকে, এই গভর্নমেন্টকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই আশঙ্কাটা কেন আসছে? না, ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটা তো একটা মানে উইল, হ্যাঁ, যে এটা ব্যর্থ পজিটিভ উইল, মানে পজিটিভ উইল, এটা তো সেটা বলছি যে আশঙ্কা করছে না। না, এটা এরকম কি কোনো আশঙ্কা আছে কিনা? এগুলা হলো গুজববাজ, যেগুলি আওয়ামী লীগের, তাদের তো আর কোনো মানে কোনো এক্সিস্টেন্স নাই, তো দেশেও তো নাই, তারা বিচ্ছিন্ন। এখন আমি দেখেছি বিদেশেও কিন্তু অলরেডি ওদের মধ্যে 2-3টা ভাগ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যারা করে, মানে বাইরে যারা থাকে, তারা শেখ হাসিনাকে বলছে যে এই মহিলা আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেছে, দেশেও বলছে। কাজে তার এক ধরনের আপনি দেখবেন যে জয় যেটা করতে চেয়েছিল এটা কিন্তু করতে পারে নাই, কারণ তার দলের ভিতর থেকে, মানে দল তো আর কেউ করছে না প্রাতিষ্ঠানিকভাবে, যারা সমর্থন করত তারা এখন ঘৃণা প্রকাশ করছে শেখ হাসিনার প্রতি। দ্বিতীয় হলো যারা লুটেরা, কারণ সবাই তো আর লুটপাটের ভাগ পায় নাই, বা কেউ হয়তো ব্যাংকের মালিক হয়েছে, কেউ হয়তো বাজারের আড়তদারি লুট করেছে। তো যারা বড় লুটেরা আর ছোট লুটেরার মধ্যে ডিভিশন তৈরি হয়েছে, তোমরা বড় লুট করেছো, আমরা ছোট লুট করেছি, এখন তোমরা এগুলা করো। তো এই কারণে যেহেতু পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের আর এক্সিস্টেন্স নাই, এগুলা হয় কি, যেমন এই শেখ হাসিনা নামে দেখবেন এগুলো এআই দিয়ে এরাই কিন্তু মানুষের মানে পালস বোঝার চেষ্টা করে, এবং প্রতিবেশী রাষ্ট্রে সেখানে আছে। আমি ভারতের কর্তৃপক্ষকেও বলেছি, তাদের পলিটিশিয়ানদেরকে বলেছি যে এই লায়াবিলিটিকে কেন রে ভাই আপনারা নেবেন? আপনারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, তো আপনারা এই শেখ হাসিনাকে যে কোনো মানবতাবাদী রাষ্ট্র তাকে আশ্রয় দিতে চায়নি, আপনি কেন তাকে আশ্রয় দিবেন? দিয়ে আপনি আবার বন্ধুত্ব দাবি করবেন। আমরাও চাই ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হোক,
সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, এবং বাংলাদেশ থেকে কোনো সে যেটা করেছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, একটা ক্রিমিনালকে ভারত যে লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বলে দাবি করে, এরকম একটা অটোক্রেটকে কেন তারা আশ্রয় দিতে যাবে ফর নো রিজন? আমার মনে হয় আমাদের হাতে এক সময় নেই। জনাব ইলিয়াস খান এবং জনাব মুশফিকুল ফজল আনসারী, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।